ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট না বিএনপি। আগামী বছর জোন অতিক্রম করবে না নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। জুলাইয়ের রোডম্যাপ জানালো ইসি। ঢাকায় মার্কিন কূটনৈতিকদের সাথে বিএনপি সহ ৩ রাজনৈতিক দলের বৈঠক। জামায়াত চায় রমজানের আগে নির্বাচন, সংস্কার ছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন, আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক কাল। বার্তা নিয়ে ঢাকায় আমনা বালুচ, সরকারকে বাণিজ্যিক লাভে নজর দেওয়ার পরামর্শ। কাল রেল ব্লকেটের ঘোষণা দিয়ে 7 ঘন্টা পর সড়ক ছাড়ল পলিটেকনিক শিক্ষার্থীরা। যানজটের সাথে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। ভোগান্তি অনেক কষ্ট তো হবে, স্বাভাবিক, সবারই অনেকেরই কষ্ট, ছাতা নাই, অনেকের কষ্ট হচ্ছে। কিন্তু দুপুর থেকেই জ্যাম, রাস্তা খুব জ্যাম, এরপরে আবার বৃষ্টি। শোভাযাত্রার মোটিফের শিল্পী সন্দেহে মানিকগঞ্জে মানবেন্দ্রের বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন। প্রতিবাদে চারুকলায় বিক্ষোভ। শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছে ৩৫ সদস্যের দল। ৫০,০০০ কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধের দাবি বাণিজ্য উপদেষ্টার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারের অবস্থান আগের মতোই। বিএনপিকে জানিয়েছেন ভোট হবে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে। আর সরকারের এমন মনোভাবে একবারেই সন্তুষ্ট না বিএনপি। দলটির নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে ভোট না হলে খারাপ হবে দেশের পরিস্থিতি। তবে আইন উপদেষ্টা জানান আগামী জুনের মধ্যেই ভোট হবে, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা প্রকাশের দাবি নিয়ে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির সিনিয়র নেতারা। 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বিএনপি নেতারা। নির্বাচন সংস্কার সহ আরও নানা ইস্যুতে কথা বললেও গুরুত্ব দেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়। যমুনা থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার কথা বলেছেন তারা। প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে বিএনপি এমন কথাও জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। কিছুক্ষণ পরে আইন উপদেষ্টা জানান নির্বাচন আগামী বছরের জুন অতিক্রম করবে না, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। সংস্কার কাজ শেষ হলে নির্বাচন দেরির কারণ কি, বিএনপির করা এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা, সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই,
কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? ডক্টর আসিফ নজরুল জানান, নির্বাচনের অন্তত 2 মাস আগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, আর জুন জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে সেই ভোটের কর্মপরিকল্পনা। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, শপথ নেয়ার পর থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে কমিশন। নির্বাচন নিয়ে সবার মধ্যে এক ধরনের আগ্রহ আছে, অন্যদিকে দিনক্ষণ নিয়ে শঙ্কাও আছে জনমনে। তবে ইসি বলছে অনিশ্চয়তার কোনো কারণ নেই। ডিসেম্বরকে সামনে রেখে ভোটের পরিকল্পনা করছে কমিশন। আমরা চাচ্ছি রাজনৈতিক দল নিবন্ধনের কাজটা শেষ করে সবাইকে নিয়ে আমরা ওই যে বললাম যেই মাসে আপনার নিবন্ধন শেষ হবে সেই মাসে মুদ্রিত যে কর্ম পরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। বুধবার দুপুরে ইসি কার্যালয়ে আনোয়ারুল ইসলাম জানান, ভোটার তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আইনে সংশোধনী পেলে দ্রুত করা হবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। আমরা বিধি এবং আইন পর্যালোচনা করছি, যদি এই আইন কভার করে তাহলে সংশোধনের প্রয়োজন নেই। ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি, তারপরে নিবন্ধনের কাজও আমরা একটা পর্যায়ে আসছি। বিশ্বাস, নতুন বাংলাদেশে সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে ইসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকায় মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপি। এ সময় মার্কিন কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন নিয়ে মতামত জানতে চেয়েছেন। বিএনপি নেতা আমির খসরু জানান, ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, আর আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামাত। এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। গুলশান 2 নম্বরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বেলা 2টায় বৈঠক করেন জামাত ইসলামের নেতারা। বৈঠক শেষে দলটির আমির জানান, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। বিকেলে একই স্থানে মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য আছে, আগামী 1 মাসের মধ্যেই সেগুলোর বাস্তবায়ন সম্ভব। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐকমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, যদি ঐকমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। তবে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ভিন্ন মত তুলে ধরেন নতুন রাজনৈতিক দল এনসিপি। বেলা 3টার পরে শুরু হওয়া বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন দিলে সেখানে তারা অংশ নেবে কিনা তা নিয়ে ভাববে এনসিপি। ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই মন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা মেরেছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিবৃতিতে এই তথ্য জানা গেছে।
দীর্ঘ 15 বছর পর কাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আর এই লক্ষ্যে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এই মাসেই আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দেশটির সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় ঢাকা। আর বিশ্লেষকরা বলছেন এই প্রচেষ্টায় অর্থনৈতিক ও বাণিজ্যিক লাভের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রমা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশে এখন নতুন পরিস্থিতি, এমন অবস্থায় নতুন বোঝাপড়ার প্রচেষ্টা চলছে পাকিস্তানের সঙ্গে। এক যুগের বেশি সময় বিরতির পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এ লক্ষ্যে ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এ মাসেই আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ইসহাক দার। মূলত তার সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতে আমনা বালুচের আগমন। পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম হলো ফরেন অফিস কনসালটেশন বা এফওসি, যা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ 2010 সালে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে দুদেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টিও তুলতে পারে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, তবে বিশেষ নজর দিতে হবে বাণিজ্যিক লাভের দিকটাতেও। রাজনৈতিক সদিচ্ছা থাকতে পারে এবং সেটাই মনে হচ্ছে হয়তো করার চেষ্টা করছে হয়তো আপাতত। এটাকে যদি এগিয়ে দিতে হয় তাহলে কিন্তু বাকি যে দুটো বিষয় বললাম, অর্থনৈতিক এবং সামাজিক, সেটাও কিন্তু বাড়াতে হবে। এবং যে কোনো সম্পর্ক ওই তৃতীয় দেশের সম্পর্ককে সামনে রেখে করা ঠিক না, এটা আমি সবসময় বলে থাকি। সব বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ কেন্দ্রিক হওয়া দরকার। এই বিশ্লেষক মনে করেন আমনা বালুচের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। যে কোনো সফরের মধ্যে অনেক কিছু আসবে, আশা করি এগুলো হয়তো আসবে, তবে যেটা মানে বড় আকারেই যতক্ষণ আমাদের ব্যবসায়ীরা লাভ না দেখবে ততক্ষণ আমি মনে করি না যে সম্পর্ক উন্নয়নের রাজনৈতিক সম্পর্ক ভালো থাকতে পারে। বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার রেল ব্লকেটের ঘোষণা দিল আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে দিনভর প্রায় 7 ঘন্টা রাজধানীর তেজগাঁও সড়কে অবস্থান নেয় তারা। 6 দফা দাবি আদায়ে এই কর্মসূচিতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, সাথে ভোগান্তি বাড়িয়েছে বৈশাখী বৃষ্টি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। 6 দফা দাবির স্লোগানে ক্যাম্পাস ছেড়ে রাজপথে ঢাকা পলিটেকনিক সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ করেন রাজধানীর 7 রাস্তা মোড়। বন্ধ করে দেয়া হয় মহাখালী থেকে মগবাজারগামী প্রধান সড়ক। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেড ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। বলেন অসাধু মহলের কারণে পূরণ হচ্ছে না তাদের দাবি। 10ম গ্রেড হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু না, তারা আমাদের 10ম গ্রেডে জব করছে, এটা আমরা কোনো মতে মানি না। ম্যাট্রিকে যারা পাস করছে তারা কিভাবে আমাদেরকে একজন ইঞ্জিনিয়ারদেরকে পরিচালনা করবে, এটাই দুঃখজনক। 6টা দাবি কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে আমরা করে আসছি, কিন্তু রমজান মাসে আদালত ক্রাফটদের অবৈধ যে রায়টা, সে রায়টা দেওয়ার কারণে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা যায় 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল সহ আশপাশের এলাকায়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী, যা চরমে পৌঁছে বৃষ্টি শুরু হলে। আমরা বুঝি না বাচ্চারা কিছু হলে রাস্তায় কেন নামতেছে। এখন পরিস্থিতি খুবই খারাপ। আমি সকাল থেকে এখানে আমার কলেজে আসছিলাম একটা মেয়ের কাজের জন্য, একটা কাগজ উঠাবো, তো প্রচুর হাঁটতে হয়েছে, খুব অসুস্থ ফিল করতেছি ভাইয়া। এই যেমন মানুষজন রাস্তা হাঁটতে পারতেছে না বৃষ্টির কারণে, সব এক জায়গায় দাঁড়াই থাকে, রাস্তাঘাট সব ব্লক করে লাগছে। দুপুর থেকেই জ্যাম, রাস্তা খুব জ্যাম, এরপরে আবার বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। ভিজে ভিজেই স্লোগান দিতে দেখা যায় তাদের।
সন্ধ্যা 6:30টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা। বলেন, দাবি আদায় না হলে বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হবে রেল চলাচল। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবেই রাজপথ ছাড়বো না। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। 6 দফা দাবি ছাড়াও ঢাকা ও কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। এদিকে একই দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলায় জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর 2 নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সিলেটে চণ্ডীপুল এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজশাহীর ভদ্রা এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করা হয় দুপুর 12টা থেকে। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এছাড়াও কুমিল্লা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী দলগুলো। বিকেলের রাজধানীর পল্টনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদির। ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সংস্কার করতে হবে, করে সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের দাবি, ডিসেম্বর নির্বাচন হতে হবে, এটা আমরা আগের দাবি আমাদের। দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক, এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া প্লট জালিয়াতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে টিউলিপের ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানায় দুদক। বাংলাদেশে প্লট বরাদ্দে জালিয়াতি সহ একাধিক দুর্নীতির মামলায় ফেঁসে বেশ বিপাকে রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ নাগরিক হলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে পুঁজি করে বাংলাদেশেও নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুর্নীতি ও আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে 2000 সালে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়া এবং 2022 সালে পূর্বাচলে অনিয়মের মাধ্যমে জমি বরাদ্দ নেয়ার ঘটনায় দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে। এমন অবস্থায় আদালতের নির্দেশনা পেলে তাকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে বলে জানায় দুদক। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বিচারিক আদালত যেভাবে নির্দেশনা প্রদান করবেন তার প্রেক্ষিতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টিউলিপ সিদ্দিকের আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক বলছে, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরের আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য উমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। শুনানিতে কোনো আলামত জব্দ করলে তা সরকারিভাবে ভেরিফাই করার আবেদন মঞ্জুর করেন আদালত। তদন্তকালে এই জুলাই গণঅভ্যুত্থানের মামলায় যে সকল ডকুমেন্ট তদন্তকারী কর্মকর্তা সার্চ করে এবং সিজ করতে পারে বা সংগ্রহ করতে পারে, সেগুলো যেন সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর ভেরিফাই করতে পারে, এর জেনুইনিটি টেস্ট করতে পারে, সেই আবেদন আমরা করেছিলাম। 2টি আবেদনই মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে বাংলাদেশি জনগণ। সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর তিস্তা 61 বিজিবির পক্ষ থেকে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বুধবার দুপুরে লালমনিরহাট হাতীবান্ধার সিঙ্গিমারি সীমান্তের 894 নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। ওদেরকে হামলা করিয়ে নিয়ে গেছে বেড়াতে, নিয়ে গুলি করছে, গুলি করে ধরে গেছে। তারা নাকি ঘাস কাটতে গিয়েছিল, ভারতীয় বিএসএফ সেটা দেখতে পেয়ে তাকে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। পরে ভারতীয় বিএসএফ সেখান থেকে তাকে ধরে নিয়েছে এখন ভারতের অভ্যন্তরে। দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের 5 বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত 23 মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়ি চালক মালিককে 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া 2021 সালে অস্ত্র আইনের মামলায় মালিককে 2টি ধারায় 30 বছরের কারাদণ্ড দেন আদালত। মালিক সাহেবের বিরুদ্ধে রায় হয়েছে বিজ্ঞ আদালতে। আজকে ছিল মালিক সাহেব এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে মামলাটা, সেটা রায় হলো। এই মামলায় মালিক সাহেবের সাজা হয়েছে 5 বছর এবং মালিক সাহেবের স্ত্রীর সাজা হয়েছে 3 বছর। যুক্তরাষ্ট্রের সাথে বড় বাণিজ্য ঘাটতির কারণেই আমদানি পণ্যের উপর চড়া শুল্ক আরোপ হয়েছে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। জানান, এই ঘাটতি মেটাতে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্র, যা 2 দেশের বাণিজ্য বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে টাকার মান বাড়িয়ে মানুষের জীবন মান সহজ করার পরিকল্পনার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রায় $8 বিলিয়ন আর আমদানি $2.2 বিলিয়ন। 2 দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। এমন তথ্য জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই বিশাল ঘাটতির কারণে ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপ করেছে। তাই শুল্ক আরোপে 90 দিন সময়কে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা জানালেন, দেশটির সাথে বাণিজ্য ঘাটতি মেটাতে সব ধরনের যৌক্তিক চেষ্টা করছে তার সরকার। ট্রাম্প প্রশাসনের সাথে ভার্চুয়াল যোগাযোগের পাশাপাশি এবার বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সচিবালয়ের সংগঠন বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। তো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। জানান, অনেকটা বাধ্য হয়েই কেজি প্রতি সয়াবিন তেল 14 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হুঁশিয়ারি দেন পেঁয়াজের মজুতদারিদের বিরুদ্ধে। যদিও পেঁয়াজের এখন মৌসুম, বা কিছু মজুত হচ্ছে। ভোক্তা ডিজি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং আমাদের কৃষি সচিব 3 জনকে ডেকেছি এবং আমরা কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। আগামী 2 সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 16 এপ্রিল সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তার বর্তমান প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেনবাউম সহ আরও অনেকের নাম রয়েছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।